আজকে আমরা জৈব রসায়নের প্রথম অধ্যায় শুরু করব। জৈব অ্যাসিড ও ক্ষারক। এখান থেকে আমরা একটি প্রশ্ন দেখব এবং প্রশ্নের উত্তরের পাশাপাশি আমরা বেসিকগুলো ক্লিয়ার করার চেষ্টা করব এই চ্যাপ্টারের। প্রথম প্রশ্নটা হচ্ছে অ্যাসিডের শক্তিমাত্রার উপর প্রভাবকারী নিয়ামক সমূহের সংক্ষিপ্ত বর্ণনা। সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো নিয়ামক আছে যেগুলো অ্যাসিডের শক্তিমাত্রাটার উপর প্রভাব ফেলবে। আমরা ধাপে ধাপে সবগুলো সম্পর্কে জানবো। প্রথমে আমরা যেটি সম্পর্কে জানবো তা হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রার উপর প্রভাবলী বিস্তারকারী নিয়ামকগুলোর মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে HA বন্ধন শক্তি বা এটার প্রকৃতিটা। HA দ্বারা আমরা কি বুঝি? প্রথমত আমরা জানি অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আয়নটা অপসারিত হবে বা প্রোটন অপসারিত হবে, তাহলেই সেটা অ্যাসিড হবে। তো সেই ক্ষেত্রে যে অ্যাসিড যত দ্রুত প্রোটন অপসারণ করতে পারবে সে তত বেশি শক্তিশালী অ্যাসিড হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি HA বন্ধন শক্তি সম্পর্কে যদি আইডিয়া নিতে চাই, এর আগে বলতে চাই এখানে কয় ধরনের প্রভাবকারী নিয়ামক রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানি। প্রথমটা তো বললাম HA বন্ধন শক্তি, দ্বিতীয়টা হচ্ছে হাইড্রোজেনের সাথে বন্ধনযুক্ত পরমাণুর পরিচিনাত্মকতা, এরপরে তৃতীয়টা হচ্ছে সংকরীকরণ প্রভাব, এরপরে এটা হচ্ছে আবেশীয় প্রভাব, এরপরে রেজোনেন্স প্রভাব, এরপরে হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই কয়েকটা বন্ধন সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে বিশদভাবে আলোচনা করব। তো প্রথমে HA বন্ধন শক্তি সম্পর্কে জানব। অ্যাসিডের শক্তিমাত্রা অ্যাসিড থেকে প্রোটন ত্যাগের পরিমাণের উপর নির্ভর করে। তো প্রোটন অপসারণের জন্য প্রোটনের সাথে যুক্ত বন্ধন ভাঙন প্রয়োজন। এই বন্ধন শক্তি যত হ্রাস পাবে অম্লতা তত বৃদ্ধি পাবে। এখানে মূলত আমরা যে হাইড্রোজেনের সাথে অ্যাসিডের সাথে যে হাইড্রোজেনটা থাকে সেই হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা থাকে ওই বন্ধনটাকে বোঝানো হচ্ছে। তো এটা আমরা একটু ডিটেলসে দেখি। তবে আমরা এটা আরেকবার বোঝার চেষ্টা করি। সেই ক্ষেত্রে প্রথমত আমাদের এই বন্ধনটাকে চিনতে হবে। হাইড্রোজেন থাকবে নিশ্চয়ই, একটা অ্যাসিডের মধ্যে একটা হাইড্রোজেন থাকবে। এই হাইড্রোজেন এবং অ্যাসিড একটা বন্ধনের সাহায্যে যুক্ত আছে। এই বন্ধনটা যত দ্রুত ভাঙবে বা যত সহজে ব্রেক হবে তত সহজে আমরা এই প্রোটনটা আলাদা করতে পারবো। তো যদি প্রোটনটা দ্রুত আলাদা করতে পারি তাহলে সেটা শক্তিশালী বা তীব্র অ্যাসিড হবে। আর যদি দেরিতে এই বন্ধনটা ভাঙে তাহলে সেক্ষেত্রে সেটা দুর্বল অ্যাসিড হবে। তো এইটাই এখানে মূলত বলা হয়েছে যে অ্যাসিডের শক্তিমাত্রা অ্যাসিড থেকে প্রোটন ত্যাগের বা অপসারণের পরিমাণের উপর নির্ভর করবে। প্রোটন অপসারণের জন্য প্রোটনের সাথে যুক্ত যে বন্ধনটা আছে ওই বন্ধনটা ভাঙা প্রয়োজন। যে বন্ধনটা আছে ওই বন্ধনটা ভাঙাটা প্রয়োজন। এই বন্ধন শক্তি যত হ্রাস পাবে, মানে যত বন্ধন শক্তিটা যত কমবে, মানে যত অল্প শক্তি দিয়ে আমি এই বন্ধনটা ভাঙতে পারবো তত অম্লতা বৃদ্ধি পাবে। পর্যায় সারণীর একই শ্রেণীর উপর থেকে যতই নিচের দিকে আমরা যাব, মানে একটা গ্রুপ বরাবর উপর থেকে যত নিচের দিকে আমরা পর্যায় সারণী যাব তত আমরা কি দেখব? বন্ধন শক্তিটা হ্রাস পাবে এবং অম্লতাটা বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হ্যালোজেন অ্যাসিড সমূহের মধ্যে আলোচনা করতে পারি। সেই ক্ষেত্রে হ্যালোজেন অ্যাসিডগুলো কি কি? হ্যালোজেন অ্যাসিড সমূহের মধ্যে হাইড্রোজেন ফ্লোরাইড থাকতে পারে, সেটা সবচেয়ে দুর্বলতম অ্যাসিড। অপরদিকে হাইড্রোজেন আয়োডাইড যেটা আছে সেটা সবচেয়ে সবলতম অ্যাসিড। কারণটা হচ্ছে আমরা যদি হ্যালোজেন গ্রুপের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে হ্যালোজেন গ্রুপের মধ্যে কারা আছে? হ্যালোজেন গ্রুপের মধ্যে সবার উপরে হচ্ছে গিয়ে ফ্লোরিন, এরপরে নিচে হচ্ছে ক্লোরিন, এরপরে ব্রোমিন, এরপরে যায় সবার নিচে হচ্ছে আয়োডিন। আমরা আপাতত এই কয়েকটা নিয়ে আলোচনা করি। এখানে সবার উপরে আছে ক্লোরিন আর সবার নিচে হচ্ছে আয়োডিন। এই চারটা মৌলের মধ্যে বা চারটা অণুর মধ্যে এইগুলোর সাথে যখন আমরা হাইড্রোজেনটা যুক্ত করব তখন হাইড্রোজেন আয়োডাইড বা হাইড্রোজেন আয়োডাইড যে অ্যাসিডটা তৈরি হবে, আর এখানে হাইড্রোফ্লোরিক অ্যাসিডটা, হাইড্রো আয়োডিক অ্যাসিড আর হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এগুলোর মধ্যে হাইড্রোফ্লোরিক অ্যাসিডটা সবার উপরে থাকার কারণে তার বন্ধন শক্তিটা হচ্ছে গিয়ে তীব্র হবে। তীব্র হওয়ার কারণে সেটা সহজে প্রোটনটাকে অপসারণ করতে পারবে না। এই বন্ধনটা হবে তাদের তীব্র হওয়ার কারণে এই বন্ধনটা সহজে ভাঙা যাবে না, অধিক পরিমাণে শক্তির প্রয়োজন হবে, যার কারণে এটা দুর্বলতম অ্যাসিড হবে। মানে যে হাইড্রোজেন ফ্লোরাইডটা হবে সেটা হচ্ছে দুর্বলতম অ্যাসিড, এটা হবে দুর্বল। আর হাইড্রোজেন আয়োডাইডের মধ্যে যে হাইড্রোজেন এবং আয়োডিনের যে বন্ধনটা থাকবে সেটা যেহেতু গ্রুপের মধ্যে সবার নিচে আছে সেজন্য এই বন্ধনটা দুর্বল হবে। দুর্বল হওয়ার কারণে এটা সহজে ব্রেক করা যাবে অল্প তাপমাত্রা বা অল্প শক্তি প্রয়োগ করে ব্রেক করা যাবে, সেজন্য তার অম্লতাটা বেশি হবে। তো ওইটা এখানে বলা হয়েছে যে পর্যায় সারণীর একই শ্রেণীর উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যাবে বন্ধন শক্তি ততই হ্রাস পাবে এবং অম্লতা বৃদ্ধি পাবে। হ্যালোজেন অ্যাসিড সমূহের মধ্যে হাইড্রোজেন ফ্লোরাইড বা হাইড্রোফ্লোরিক অ্যাসিড দুর্বলতম অ্যাসিড, অপরদিকে হাইড্রোআয়োডিক অ্যাসিড সবলতম অ্যাসিড, কারণ হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে বন্ধন শক্তিশালী আর হাইড্রোজেন এবং আয়োডিনের মধ্যে বন্ধনটা হচ্ছে দুর্বল।
দুর্বল বন্ধনে আবদ্ধ প্রোটন সহজেই অপসারিত হবে, মানে এই বন্ধনটা সহজে ব্রেক করা যাবে, সহজে প্রোটনটা অপসারিত হবে, যার কারণে এটা সবচেয়ে বেশি সক্রিয় হবে বা শক্তিশালী বা শক্তিশালী অ্যাসিড হবে, আর বন্ধনটা হবে দুর্বল। তো বন্ধনের আবদ্ধ প্রোটন সহজে অপসারিত হবে, অতএব সক্রিয়তার ক্রমটা হচ্ছে কি সবার সবচেয়ে তীব্র হবে আয়োডিক অ্যাসিড, এরপরে হাইড্রোব্রোমিক অ্যাসিড, এরপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরপরে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। তো আশা করি এই ব্যাখ্যাটা আমরা বুঝতে পারছি। তো এখন আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করব, তা হচ্ছে হাইড্রোজেনের সাথে বন্ধনযুক্ত পরমাণু তড়িৎ ঋণাত্মকতা। এই নিয়ামকের প্রভাবটা দেখবো অ্যাসিডের উপর। তো আমরা জানি হাইড্রোজেনের সাথে যে একটু আগে যে উদাহরণগুলো দেখিয়েছিলাম, যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড, এগুলোর মধ্যে হাইড্রোফ্লোরিক হতে পারে, হাইড্রো আয়োডিক হতে পারে, এরপর হচ্ছে হাইড্রোক্লোরিক হতে পারে, হাইড্রোব্রোমিক হতে পারে। তো এখানে হাইড্রোজেন হচ্ছে কমন, সবার মধ্যে হচ্ছে হাইড্রোজেনটা কমন, যার কারণে হাইড্রোজেনের কোনো প্রভাব থাকবে না। এর পাশাপাশি যে হ্যালোজেনগুলো আছে ওগুলোর তড়িৎ ঋণাত্মকতাটা এফেক্ট করবে এই যে এই বন্ধনটার মধ্যে, তাদের মাঝখানে যে বন্ধনটা থাকবে তার উপর তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটা এফেক্ট করবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তড়িৎ ঋণাত্মকতা দিয়ে ব্যাখ্যাটা করতে পারি যে কোনটা দুর্বল এবং কোনটা সবল। তো এখানে হাইড্রোজেনের সাথে বন্ধনযুক্ত পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পেলে অ্যাসিডিটি বা অ্যাসিডের শক্তিমাত্রাটা বৃদ্ধি পাবে। পর্যায় সারণীর একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে যতই ডান দিকে যাব তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। ফলে এদের হাইড্রোহ্যালাইডগুলো বা হাইড্রাইডগুলোর অ্যাসিডিটিও বৃদ্ধি পাবে। তো অ্যাসিডিটির আমরা এখানে উদাহরণ দেখতেছি, এখানে দেখতেছি CH3 তার সাথে H, আর এটা হচ্ছে NH2 তার সাথে H, এবং OH তার সাথে H, এবং ফ্লোরিন তার সাথে H, মানে সবগুলোর মধ্যে হাইড্রোজেন আছে, তার পাশাপাশি এখানে একটা কার্বন আছে, এখানে নাইট্রোজেন আছে, এখানে অক্সিজেন আছে, এখানে ফ্লোরিন আছে। এই উদাহরণগুলোর মধ্যে সবচাইতে বেশি তড়িৎ মৌল হচ্ছে ফ্লোরিন, আর তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে যায় সবচাইতে কম হচ্ছে কার্বনের, মানে প্রতিনিয়ততা মানটা সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিনের, যার কারণে এখানে যে বন্ধন থাকবে আমরা জানি যে বন্ধনের মধ্যে সমযোজী বন্ধনের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে তারা মাঝামাঝি অবস্থান করে। তো ওর তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে ও ডেল্টা মাইনাসে পরিণত হবে, আর ও ডেল্টা প্লাসে এই ইলেকট্রনগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবে কি ফ্লোরিনে, যার কারণে এই বন্ধনটা ভেঙে যাবে এবং হাইড্রোজেনটা বিমুক্ত হয়ে যাবে। তো এটা একটা সবল অ্যাসিডে পরিণত হবে যদি এর আকর্ষণটা বেশি হয় বা তড়িৎ ঋণাত্মকতাটা বেশি হয়। তাহলে এইখানে যে উদাহরণগুলো ছিল এগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিন, তার মানে সবচেয়ে দ্রুত নিয়ে যাবে ইলেকট্রনগুলো ফ্লোরিনে, যার কারণে হাইড্রোজেনটা সহজে এখান থেকে বের হয়ে যেতে পারবে। তারপরে নিয়ে যেতে পারবে হচ্ছে অক্সিজেন, এরপরে নাইট্রোজেন, এরপরে সবার লাস্টে কার্বন। এই জন্য সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডটা বা হাইড্রোফ্লোরিক অ্যাসিডটা। আশা করি এই ব্যাখ্যাটা আমরা বুঝতে পারছি। তো আজকে আমরা এই দুইটা পয়েন্টই পড়লাম, এরপরে নেক্সট লেকচারে আমরা বাকি পয়েন্টগুলো বা বাকি নিয়ামকগুলো সম্পর্কে আমরা জানবো, অ্যাসিডের শক্তিমাত্রার উপর প্রভাবকারী নিয়ামক সমূহ সম্পর্কে।